নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও ভালো থাকুন অনুষ্ঠানে আমি দীপান্বিতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটু কীভাবে ভালো থাকা যায়, কিভাবে নিজেকে আরও বেশি ভালো রাখা যায়, তার জন্য আমাদের এই আয়োজন। আশা করি আমাদের এই প্রোগ্রাম থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর আজকে ভালো থাকুন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, যিনি কিনা আইএলএস হসপিটালে কর্মরত। তিনি কিডনি প্রতিস্থাপন বা কিডনি বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সাথে। কি করে কিডনি আমরা দেখতে পারি আমাদের চারিপাশে বহু মানুষ এখন কিডনি রোগে আক্রান্ত, কারো পাথর, কারো ডায়ালিসিস করতে হচ্ছে, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। এখন সে আক্রান্তটা কেন হচ্ছে, প্রথম স্টেপটা কি, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা একেবারে সবটা পরিষ্কার করে আলোচনা করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভালো থাকবেন এই বিষয়ে। প্রথমেই ডক্টর অনুপম মজুমদার স্যারকে আমি স্বাগত জানিয়ে নিই। নমস্কার স্যার, আপনি এসেছেন, খুব ভালো লাগলো। কেমন আছেন স্যার? ভালো। আপনি দীর্ঘদিন ধরে আইএলএস হসপিটালে কর্মরত, মোর দেন 7 ইয়ার্স। একদম, খুব এত বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার, অনেক পেশেন্টের সাথে আপনার ওঠা বসা বা দেখা, মানুষ কি করে কিভাবে আক্রান্ত হচ্ছে। প্রথমেই যেটা জানতে চাইবো যে কিডনি রোগ এটা কেন হচ্ছে এত বেশি পরিমাণে? প্রথমে আমি বলবো কিছু রোগ আছে যেটা ডাইরেক্টলি কিডনি থেকেই শুরু হচ্ছে, এবং কিছু রোগ আছে যেটা সিস্টেমিক ডিজিজ বলা হয়, যেটা হওয়ার পরে সেটা অন্যান্য অর্গানকে ড্যামেজ যেভাবে করে ঠিক কিডনিটাকেও সেভাবে ইনভলভ করে নেয়। যেরকম আমি প্রথমেই বলবো যে রোগটা কিডনি থেকে ডাইরেক্টলি সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় প্রাইমারি কিডনি প্রবলেম, আর যেটা অন্য রোগের কারণে কিডনি আক্রান্ত হচ্ছে সেটাকে বলা হয় সেকেন্ডারি কিডনি ইনভলভমেন্ট ফর এনি আদার ডিজিজ। লাইক প্রাইমারি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্টলি কিডনি থেকে হচ্ছে, যেরকম নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে ইউরিন দিয়ে প্রোটিন পাস হয়ে যায়। প্রোটিন পাস হয়ে গেলে শরীরটা ফুলে যায়, চোখের পাতাগুলো ফুলে যায়। ঘুম থেকে ওঠার পরে সাডেনলি দেখা যাবে বাচ্চাদের চোখের পাতা ফুলে গেছে, তখন বুঝতে হবে যে কিডনি দিয়ে কোথাও প্রোটিন লিক করছে এবং প্রাইমারি কিডনি ডিজিজ সেটা। কিডনিতে নেফ্রাইটিক সিনড্রোম হচ্ছে, মানে আরবিসি বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। তো নেফ্রোটিক নেফ্রাইটিক সিনড্রোমেরও বিভিন্ন কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটাকে মেডিকেল টার্মে বলা হয় আইজিএ নেফ্রোপ্যাথি। যাদের হয়েছে তারা কিন্তু এই টার্মটা খুবই অবগত। তারপরে হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লুমেরোনেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, সেগুলো প্রাইমারি ডিজিজ। এবং কিডনির মধ্যে সেই রোগগুলো সেকেন্ডারি কারণেও ইনভলভমেন্ট হয়, বিভিন্ন রকমের টক্সিন ইনভলভমেন্টের কারণে। মাতৃগর্ভে যদি কোনো বাচ্চার ওজনটা কম হয় সেই ক্ষেত্রে নেফ্রন ডোজিংটা অনেকটা কম হয়, মানে আমাদের শরীরে 10 লাখ করে দুটো কিডনিতে নেফ্রন থাকার কথা। যদি ওজনটাই কম হয় তাহলে অর্গানের সাইজটাও মার পেটের ভিতরে অনেক ছোট হচ্ছে, সেক্ষেত্রে নেফ্রনের ডোজিং মানে 8 লাখ করে আছে বা 7 লাখ করে প্রপার অ্যামাউন্টটা জন্মগতভাবে নেই। সেটা যখন বড় হয় তখন এটা একটা কম্প্রোমাইজের দিকে চলে যায়। আর সেকেন্ডারি যে ডিজিজগুলো আছে, যেরকম মোস্ট কমন যেটা ডায়াবেটিস। একটা পেশেন্টের যদি ডায়াবেটিস হয় এবং সেটা যদি মোর দেন 10 ইয়ার্স হয়, কিডনিতে কিছু না কিছু ইনভলভমেন্ট হয়ে যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। যেরকম ডায়াবেটিসের কারণে মানুষের নিউরোপ্যাথি হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, রেটিনোপ্যাথি হয়, সেরকমভাবে নেফ্রোপ্যাথিটাও হয়। তারপরে হচ্ছে হাইপার টেনশন। দীর্ঘদিন ধরে হাইপার টেনশন, আনকন্ট্রোল হাইপার টেনশন, কোনো মেডিসিন খাচ্ছে না, প্রপার ট্রিটমেন্টটা করা হচ্ছে না, রেগুলার বেসিসে ইনভেস্টিগেশন করে হাইপার টেনশনের যদি মেডিসিন কেউ খায় তাহলে ওর 20 থেকে 30 বছরের মধ্যেও কোনো কিডনি ইনভলভমেন্ট হবে না, ঠিক আছে। যদি ইমপ্রপারলি ইররেগুলার মেডিসিন ইউজ করে তাহলে কিন্তু হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়। সেটার আরেকটা টার্ম বলা হয় নেফ্রোস্ক্লেরোসিস। তো তারপরে আরও কিছু কারণ আছে, যেরকম জেনেটিক ডিজিজের কারণে এডিপিকেডি বলে একটা টার্ম আছে, যাদের হয় ওরা কিন্তু ঠিক এই টার্মটা অবগত।
অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনির ভিতরে সিস্ট তৈরি হয়ে যাচ্ছে, কিডনিটা সাইজে বড় হয়ে যাচ্ছে, একসময় পুরো পেটটা নিয়ে নেয়, তখন কিডনি দুটোকে কেটে বাদ দিতে হয়, না হলে বিভিন্ন রকমের উপসর্গ হয়। সেটা একটা জেনেটিক ডিজিজ। কিডনিতে এরকম সিস্ট হয়, কোলনের মধ্যেও সিস্ট হতে পারে, লিভারের মধ্যেও হতে পারে, ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের এনোরিজম সৃষ্টি হতে পারে। তো এটাও এক ধরনের ডাইরেক্টলি কিডনির থেকে উৎপত্তি হয়েছে এরকম ধরনের একটা কিডনি ডিজিজ। তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি মানে ডাইরেক্টলি কিডনি থেকে হচ্ছে, সেকেন্ডারি মানে অন্য একটা রোগ যেটা কিডনিকে ইনভলভমেন্ট করে ফেলেছে। ওকে, আচ্ছা। এই যে রোগটা, কিডনি জনিত রোগটা আগে অতটা শোনা যেত না যতটা এখন শোনা যাচ্ছে। না দেখুন, যত দিন যাবে সায়েন্সও অগ্রসর হবে, রোগ নির্ণয়ের প্রসিডিওরও অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আজ থেকে 20 বছর আগে কিডনি বায়োপসি জিনিসটা অলিক কল্পনা ছিল, 1-2 সেন্টারে হতো, কিন্তু আজকাল আইএলএস হসপিটালে বায়োপসি হচ্ছে, আমি নিজে করছি বায়োপসি। বায়োপসি হচ্ছে একটা সয়েল টেস্টের মতো, মানে কিডনিটা কোন স্টেজে আছে, কি প্রকারের কন্ডিশনে আছে এবং ওর কি ট্রিটমেন্ট লাগবে, কতদিন সেটাকে ভালো রাখা যাবে, সমস্ত কিছু বায়োপসি বলে দেয়। মানে সয়েল টেস্টের মতো, বাড়ি করার আগে যেরকম মানুষ সয়েল টেস্ট করে কি প্রকারের কনস্ট্রাকশন হবে, কতটা কি হবে, ঠিক সেরকমই কিডনি বায়োপসি করা হয়। ছোটো টিস্যু নিডল দিয়ে নেওয়া হয়, তাতে 3 ধরনের টেস্টিং করা হয়, মাইক্রোস্কোপি, লাইট মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি, বিভিন্ন রকমের জিনিস ওটা থেকে প্রপারলি জানা যায়। তো যত দিন যাবে ততই ইনভেস্টিগেশন প্রপার হবে। ওয়ান্স আপন এ টাইম গ্রামে গঞ্জে যারা কবিরাজ ছিল ওরাই সবচেয়ে বড় ডক্টর ছিল। ওয়ান্স আপন এ টাইম এমবিবিএস ডক্টর যারা পাশ করেছে, তো পাশ করা ডক্টর, তখন কিন্তু রোগটা আরও ভালোভাবে নির্ণয় হচ্ছিল। তারপরে স্পেশালিস্ট চলে এসছে, একদম, তখন আরও ভালো ট্রিটমেন্ট শুরু হয়েছে। এখন সুপার স্পেশালিটির জমানা চলে এসছে, এখন তো আরও সূক্ষ্মভাবে রোগটাকে প্রপারলি ডায়াগনোজ করা হচ্ছে। আগে একটা মেডিসিন ডক্টর যারা আছে ওরা সব রোগ দেখেন, কিন্তু যারা এখন কিডনি স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট আছেন, ওরা শুধু একটা ডিজিজ নিয়েই পড়ে আছেন। ঠিক আছে, আরও কিছুদিন পরে দেখা যাবে মানুষ শুধু একটা রোগ নিয়ে রিসার্চ করছেন এবং ওই রোগটার স্পেশালিস্ট হয়ে গেছেন। ঠিক আছে, তো আলট্রা লেভেলও এখন টিচিং এবং ডায়াগনোসিস এবং সায়েন্স অনেকটা অগ্রসর হচ্ছে। সেই কারণে খুব ইজিলি রোগ নির্ণয় করা সম্ভব এবং অনেক কঠিন কঠিন রোগ খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। আচ্ছা, একটা মানুষের এখন আমার মতো একটা মানুষ সুস্থ সবল, কিন্তু কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে শরীরে, কোন কোন সিমটমটা আমাদের বুঝতে হবে যে এখন কিডনিতে সমস্যা হচ্ছে? দেখুন, কিডনির কিছু সমস্যা আছে যেগুলো খুব স্পেসিফিক। আর আরেকটা জিনিস বলবো, শরীরের আমাদের শরীরে তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবকটা অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ হলে যে সিমটমসগুলো হয়, কিছু আছে তাৎক্ষণিক যেটা মানুষ তুরন্ত নিজে থেকে বুঝতে পারে, আর কিছু আছে বুঝতে পারে না, সাইলেন্টলি ভিতরে বসে আছে। কিডনি রোগটাও সেরকমই, সাইলেন্ট কিলার। যেহেতু দুটো কিডনি আছে, একটা কিডনি কম্পেনসেট করে কাজ করতে থাকে টিল দ্য 50% অফ দ্য কিডনি ফাংশন ডিটোরিয়েটস। ওকে, সো কেউ যদি মনে করেন বুকে ব্যথা হচ্ছে, সবাই ভাবে যে না আমার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, মনে হয় হার্টের কিছু একটা সমস্যা। এটা সবাই কিন্তু একটা বুঝেন। কেউর ব্যথা হচ্ছে, টুথেক হচ্ছে, বুঝে যাবে যে দাঁতের ডাক্তার আমাকে দেখাতে হবে, চোখের ডাক্তার তুরন্ত। এই জিনিসগুলো খুব তাৎক্ষণিক মানুষ বুঝে যায় যে চোখে কিছু সমস্যা হচ্ছে, আমার দেখাতে হবে। কিন্তু কিডনি রোগ হয়ে বসে আছে, 50% কিডনি খারাপ হয়ে গেছে, তারপরেও কিন্তু সিমটমস আসে না। সেটা হচ্ছে নিজের থেকে, নিজের ইচ্ছায়, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু মানে সুস্থ থাকা অবস্থায় আপনার টেস্ট করাতে হবে যে আমার যে জিনিসটা সুস্থ আছে সেটা সুস্থ আছে কিনা সেটার পরীক্ষা করাতে হবে। তো কিডনি নিয়ে মানুষ কিন্তু সেরকমভাবে ওয়াকিবহাল নয় স্টিল নাও। এবং যেটা আমি বললাম, অর্ধেক খারাপ না হওয়া পর্যন্ত মানুষ টের পাচ্ছে না। তো কিছু কিছু স্পেসিফিক সিমটমস আছে, মানে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে একটা ভমিটিং টেন্ডেন্সি হয়, অল্প অল্প ভমিটিং টেন্ডেন্সি হয়, খেতে পারবে না। আর কিডনি আমাদের কি কাজ করে? ইউরিন তৈরি করে, শরীরের মধ্যে জলের ভারসাম্যটা বজায় রাখে। যদি জলের ভারসাম্য না বজায় থাকে এবং ইউরিনটা যদি প্রপারলি না বেরোয় শরীর থেকে, তাহলে কি হবে? আমরা জল খাবো, ভাত খাবো, খাবো, মেটাবলিক একটা ওয়াটার তৈরি হচ্ছে, শরীরটা ফুলে যাবে, মানে পা ফুলে যাবে, চোখ ফুলে যেতে পারে। ঠিক আছে, তারপরে যদি জল শরীরের মধ্যে যদি একুমুলেট হয়, সেটা কিন্তু লাংসের উপর একটা কনজেশন সৃষ্টি করে,
তখন কিন্তু একটা শ্বাসকষ্ট সৃষ্টি হবে, মানে অল্পতেই একটা রুগী খুব হাঁপিয়ে যাবে, মানে ইজি ফ্যাটিগেবিলিটি বলা হয় এটাকে। তারপরে খিদে তো একদম পাবে না, কারণ ইউরিয়া যত বাড়বে লিভারটাকে ততটাই ডাউন করে দেবে, এবং খিদে একদম পাবে না, মানে খেতে ইচ্ছে করছে, দেখলে মানে খাওয়া দেখতে ইচ্ছে করছে, এবং ওর সব কিছু কিন্তু মুখেই নিতে পারবে না। দ্যাট ইজ কল্ড ডিক্রিজ অফ অ্যাপাটাইট। জিআই সিমটমসকে প্রচুর পরিমাণে হ্যাম্পার করে। তারপরে তো পা ফোলা আছে, শ্বাসকষ্ট আছে, তারপরে যখন কিডনি কাজ করে না, শরীরে টক্সিনসগুলো বেড়ে যায়, তখন ইউরিয়া, ক্রিয়েটিনিন এইগুলো শরীরের মধ্যে মাত্রাতিরিক্ত বেড়ে যায়। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক টক্সিন আছে, সেটা শরীরের মধ্যে জমে যায়। সেগুলো গিয়ে কি করে, লাংসের মধ্যে একটা পর্দা আছে, সেই পর্দাটার মধ্যে যে পুরুসিটি আছে, মানে ওটার মধ্যে তো ছোটো ছোটো ছিদ্র থাকে লাংসের পর্দাটার মধ্যে, যেটা মানে গড গিফটেড, কিন্তু ওটাকে বড় করে দিয়ে প্লুরাল ইফিউশন, মানে বুকে জল জমে যেতে পারে, পেটে জল জমে যায়, হার্টের বাইরে জল জমে যায়, হার্টের ইজেকশন ফ্র্যাকচার কমে যায়, ঠিক আছে। কেউর চুলগুলো অনেকটা পড়ে যেতে চেষ্টা করে, চুলগুলো হালকা হয়ে যায়, স্কিনটা ডিসকালার হয়ে যায়, স্কিনটা চুলকায়, দ্যাট ইজ কল্ড প্লুরাইটাস, ঠিক আছে। তারপরে আরও যদি কেউ ট্রিটমেন্ট করালো না এবং সময় মতো সেই রোগটা ধরা পড়লো না, তাহলে কিন্তু স্ট্রোকও হতে পারে পেশেন্টের, আরও অনেক কিছু, যেরকম ফ্র্যাকচার হয়ে যেতে পারে, কারণ আমাদের কিডনিতেই ভিটামিন ডিটা অ্যাক্টিভ ফর্মে আসে। সিভিয়ার এনিমিয়া হয়ে যায়, পেশেন্টের রক্তশূন্যতা দেখা দেয়, কারণ শরীরে আয়রন আছে, হিমোগ্লোবিন তৈরি হতে পারছে না, কারণ হিমোগ্লোবিন তৈরি হতে গেলে একটা ইম্পর্টেন্ট এনজাইমের হরমোনের দরকার হয়, সেটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন, যেটার মানে 90% ভাগটাই কিডনি থেকে তৈরি হয়। যদি কিডনির সেই সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে রক্ত কমে যাবে, হিমোগ্লোবিন ড্রপ করে যায়, তাহলে এতগুলো সমস্যা কিন্তু শুরু হয়, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে না, শরীর কিন্তু অ্যাডজাস্ট করে নেয়, সেই বললাম না 50% খারাপ না হওয়া পর্যন্ত সেটা প্রকাশ পায় না। তার জন্য যে মিনিমাম যে টেস্টটুকু করতে লাগে, ভিটামিন ডি লেভেল, হিমোগ্লোবিন, তারপরে আপনি এক্স রে করাতে পারেন বোন ডেন্সিটি দেখার জন্য, পা ফোলা আছে কিনা ক্লিনিশিয়ানকে দেখিয়ে নিতে পারেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখা যেতে পারে কিডনি সাইজ দুটো ঠিক আছে কিনা, জন্মগত দুটো কিডনি আগে পাওয়া গেছে কিনা এটাও দেখতে হবে, কারণ আলট্রাসোনোগ্রাফি না করালে আপনি নিজেও বুঝতে পারবেন না যে ইউ আর হ্যাভিং 2 কিডনিজ অর নট, or you are having 3 kidneys, or you are having some kidneys which are having horseshoe type। তো বিভিন্ন রকমের ম্যাল পজিশনিং ফ্রম দ্য বার্থ আসতে পারে। সেই জন্যই বলে সবাই যে আফটার 30 or 40 years later এভরিবডি শুড হ্যাভ সাম বেসিক টেস্ট ইয়ারলি। সেটা আমেরিকা ডেভেলপড কান্ট্রিতে কিন্তু সব মানুষের ম্যান্ডেটরি। আমরা যেরকম কর্পোরেট সেক্টরে কাজ করছি আইএলএস হসপিটালে, প্রতি বছর ওনারা কিছু টেস্ট আমাদের করায়। এবার কি হলো, আমরা তো মানে ধরেন এখন কোনো প্রবলেমে ভুগছি না, কিন্তু সুস্থ আছি, কিন্তু টেস্টটা করালে তো অন্তত নিশ্চিন্ত যে এ বছর আমি টেস্ট করিয়েছি, আমার ক্রিয়েটিনিন লেভেল এত, হিমোগ্লোবিন লেভেল এত, লিভার ফাংশন টেস্টটা এরকম, লিপিডটা এরকম আছে, কিডনি সাইজ পজিশন ঠিক আছে, ইসিজি ইকোকার্ডিওগ্রাফি ঠিক আছে, তাহলে হেলথ চেক আপের মাধ্যমে এইগুলো, হ্যাঁ এই বছরে আমার এই জিনিসগুলো আছে এবং সেরকম মেজর কিছু নেই, নেক্সট ইয়ার আবার করব। যদি কিছু হয় অল্পতেই ধরা পড়ে যাবে। আর সব কিছুই মানে মানুষ এটা নিজে বুঝতে পারে যে অল্পতে কোনো কিছু যদি ধরা পড়ে যায়, সেটাকে ঠিক করার জন্য 10টা রাস্তা খোলা থাকে, লাস্ট অবধি চলে গেলে তখন রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। মানে যতটুকু সম্ভব যে প্রতি বছর মানে বছরে একবার অন্তত পক্ষে হেলথ চেকআপটা খুব জরুরি। তো আমি বলতে চাই যে আমাদের এই কিডনির যে সমস্যাগুলো সাধারণত কত বয়সের মানুষের হতে পারে? দেখুন, জন্মগতভাবে যদি জেনেটিক লেভেলে কোনো প্রবলেম থাকে, সেটা ছোট বয়সে বাচ্চা থেকেই হয়। জেনেটিক কারণে যদি হয়তো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম থাকে, মানে মায়ের পেট থেকেই বাচ্চাটা ফুলে যায়, সেটা খুব প্রগনোসিসটা খুব খারাপ। অটোজোমাল রিসেসিভ নেফ্রোটিক সিনড্রোম আছে, অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, সেগুলো হলে ছোট বয়সে বাচ্চাটা সিমটোমেটিক হয়ে যায় এবং বাঁচানো খুবই কষ্ট হয়। আবার 2 বছর থেকে 10 বছর পর্যন্ত একটা কমন সিমটমস আছে, সেটাকে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম, যেটা আমি বললাম প্রাইমারিও হতে পারে সেই নেফ্রোটিক সিনড্রোমটা, সেকেন্ডারিও হতে পারে। তো সেই রোগটা 2 বছর থেকে 12 বছরের মধ্যে খুবই কমন। তারপরেও হয়, তখন ভ্যারাইটিটা চেঞ্জ করে যায়। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস বলে একটা ভ্যারাইটিস আছে। তারপরে অ্যাডাল্ট এজে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বলে আছে, সেগুলো হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তারপরে গ্লোমেরুলার ক্যাপিলারি
তারপরে ওখানে যে মেসেঞ্জিয়াল এরিয়াটা আছে সেই জায়গাগুলোকে হ্যাম্পার করে। কিছু কিছু জিনিস আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, মানে আমাদের যে রেচনতন্ত্র আছে সেটাতে যে সংগ্রাহক নালীগুলো আছে সেটাতে এফেক্ট করছে। তো প্রত্যেকটারই বিভিন্ন রকমের সিমটমস তৈরি হচ্ছে। তো সেই জন্য আমরা যে জায়গাতে ছিলাম, যে সিমটম ওয়াইজ যদি দেখা যায়, ঠিক আছে, এই যে অল্প বয়সে ছোট বয়সে যেটা হয় সেটা কিন্তু ঠিক করাটা খুবই কষ্ট, কারণ সেটা জেনেটিকভাবে পেয়েছে। কারণ জিন লেভেলে সেই টার্গেটেড জিনটাকে আমরা টার্গেট করে যদি জিনটাকে রিপেয়ার করা হয়, সেই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্টাল মডেলে আছে, কিন্তু টিল কোনো না কোনো দিন সেটা ঠিক করা যাবে। সেই জন্য কিন্তু আজকাল দেখবেন বাচ্চাদের কর্ড, মানে যে আমলিক্যাল কর্ডটা আছে সেটাকে কিন্তু প্রিজার্ভ করা হয়। সেটা থেকে কিন্তু সেল নিয়ে পরবর্তীকালে যে সিমটমসটা আসে সেটাকে কিন্তু সেই জিনটা টার্গেট করে ঠিক করা হয়। সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও উন্নত লেভেলে সায়েন্টিফিক হচ্ছে ব্যাপারটা। আর বড় বয়সে যেরকম কিছু কিছু রোগ আছে, যেরকম অনেক বাচ্চারা জল কম খাচ্ছে, ইয়াং এজ গ্রুপ জল কম খাচ্ছে, ফাস্টফুড বেশি খাচ্ছে, ওয়েট বেশি হচ্ছে, ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বেশি করে খাচ্ছে। তারপর আমাদের ত্রিপুরা রাজ্যে যেরকম সল্টেড ফুড আছে, সল্টেড ফিশ, এরা শীতল শুটকি, নোন আইলিশ, এই যে শুটকিটা আছে এটার মধ্যে কিন্তু প্রচুর সল্ট থাকে। সেগুলো যদি প্রচুর পরিমাণ কনজিউম করা হয় তাহলে কিডনিতে স্টোন তৈরি হতে পারে। স্টোন ডাইরেক্টলি কিডনিতে যে খুব মারাত্মক হ্যাম্পার করে তা নয়, কিন্তু স্টোনটা যদি দীর্ঘদিন পড়ে থাকে একটা জায়গাতে, স্টোনটা তো একটা কিডনির জায়গাটা নিয়ে নিচ্ছে এবং যে জায়গাটা থাকে সেই জায়গাটার কিছুটা নেফ্রন ড্যামেজ করছে। তো এরকম কিছু লোক আছে যাদেরকে বলা হয় অ্যাক্টিভ স্টোন ফরমান, মানে প্রতি বছরে ওর শরীর কিডনিতে একটা করে স্টোন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই স্টোন যদি তৈরি হতে থাকে তাহলে ওটা ধীরে 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 কিডনিটাকে লাস্ট স্টেজে নিয়ে চলে যাবে। একটা স্টেজ আসবে তখন আর কিডনি দুটো কাজ করবে না, বিকল হয়ে যায়, ঠিক আছে। স্টোনটা পড়ে গিয়ে যদি নালিতে আটকে যায়, মানে ইউরেটারে আটকে যায়, তখন অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বলে হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়। একদিকে যদি হয় আরেক দিকের কিডনিটা কাজ করতে থাকে, তো একদিকের কিডনিটা আস্তে 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 করে বড় হয়ে ফুলতে 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 তখন এটার ভিতরে পুরোটাই ইউরিনে ভরে যায়, তখন ওইটাকে কেটে বাদ দিতে লাগে। সুতরাং প্রতি বছর হেলথ টেস্ট, সিম্পলি একটা আলট্রাসোনোগ্রাফি করে নিলেও কিন্তু এই জিনিসগুলো ধরা পড়ে যায়। এবার একটা বিষয়ে কথা বলবো, যেহেতু আমরা কিডনি স্টোন নিয়ে কথা বলছি, কিডনি স্টোনটা কেন হয়? এই যে আমি একদম বললাম এখন, যে জল যদি কম খায়, যদি সল্ট বেশি ইনটেক করে, আমাদের এখানে যে ফুড স্টাইলটা আছে, আর তাছাড়া কিছু লোকের খুব কম বয়সে স্টোন হয়, যেটা মনে করুন সিস্টিক ডিজিজ আছে। তারপরে পেশেন্ট প্রচুর, মানে মোস্ট কমনলি যেটা হয় একদম কম জল খাওয়া। অনেকে একদম জল কম খাচ্ছে, প্রচুর পরিমাণ পড়াশোনা করছে, মাস্টারি বাড়ি যাচ্ছে, স্কুলে যাচ্ছে, জল খাওয়ার টাইম পাচ্ছে না, ঠিক আছে। তারপরে শীতের মধ্যে মানুষের জলের কনজামশনটা কমে যায়। এবার স্টোন যেরকম, আমি একটা গ্লাসের মধ্যে যদি মনে করুন 2 চামচ চিনি মেশালাম, ওটা মিশে যাবে। 10 চামচ দিয়ে দিলে কি চিনিটা গুলবে? দ্রবীভূত হবে না, তো এটাকে বলা হয় সুপার স্যাচুরেশন। তো ইফ somebody's urine is super saturated, stone will form. There is different type of stone like calcium stone, uric acid stone, calcium phosphate stone, cystine stone, xanthin stone. কিছু মেডিসিন খেলেও অনেক সময় স্টোন হতে পারে, তো ওইগুলো রেয়ার। কিন্তু ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোনটা খুবই কমন। তো ওই ফ্যাক্টরগুলো যদি ইউরিন দিয়ে পাস হয়ে যায় তখন, আর যদি আপনি জলও কম খাচ্ছেন, সল্টও বেশি নিচ্ছেন, তাহলে তো হাইপার স্যাচুরেটেড হয়ে কিডনির যে পিরামিডগুলো আছে সেগুলোতে নিউক্লিয়াসের মতো ছোট ছোট স্টোন তৈরি হয়। তখন আস্তে আস্তে যখন আপনার জল খাওয়াটা কন্টিনিউয়াসলি এইভাবেই একই রকম থাকে, তখন ওই স্টোনটা বড় হতে থাকে। কেউর অনেক বড় বড় স্টোন হয়ে যায়। আরেক ধরনের স্টোন হচ্ছে, ওটা হচ্ছে ইউরিন যদি প্রত্যেক সময় যদি কেউর ইনফেক্টেড থাকে তাহলে ওটা অ্যালকালিন ইউরিন হয়ে যায়। তো আমরা ট্রিটমেন্টের জন্য অ্যালকালি ইউজ করা হয়। সেটা কিন্তু একটা স্ট্রবাইট স্টোন বলে একটা স্টোন তৈরি করে, সেটা হরিণের শিংয়ের মতো প্রত্যেকটা পাইরামিডের পাশে পাশে স্টোনটা তৈরি হয়। আলটিমেটলি ওই স্টোনটাকে ট্রিটমেন্ট করতে গেলে কিডনিটা কেটে বাদ দিতে হয়। তো যেরকম জিনিসটা খুব ছোট স্টোন হলো কেউ গায়ে লাগাচ্ছে না, কিন্তু বড় স্টোন হলে এবং ওর বিভিন্ন রকমের কনসিকুয়েন্স আছে। সুতরাং অল্প অবস্থাতেই যদি পাওয়া যায়, ছোট অবস্থাতে যদি পাওয়া যায়, দ্যাট মিন্স 8 mm সাইজের যদি নিচে থাকে, তাহলে কিন্তু
এক্সট্রা পরিমাণ ওয়াটার ইনটেক করে, তারপরে যদি আপনি কিছু মেডিসিন আছে যেটা হচ্ছে সাইট্রেট, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, এই সিরাপটা যদি খাওয়া হয়, তারপর কিছু মেডিসিন আছে যে আপনার ট্র্যাকটাকে একটু ফুলিয়ে মোটা করে দেবে, তাহলে কিন্তু স্টোনটা বেরোতে অনেক সোজা হয়। তো সেই প্রতিকারগুলো করা যেতে পারে। মানে ছোট পর্যায়ে থাকলে ওটা জলের মাধ্যমে আর মেডিসিনের মাধ্যমে এক্স্যাক্টলি। আর এটা যদি একটু এক্সট্রা একটু বড় হয়ে যায় তখন সার্জারি লাগবে। তো সার্জারিটা তো সবাই পছন্দ করে না, আর সার্জিক্যাল ট্রিটমেন্ট তো অনেকটা ক্ষতিকারক না। একদম। এটা কতটুকু সাকসেসফুল এই সার্জারিটা? সার্জারি করলে তো স্টোন তো বেরিয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ESWL বলে একটা আছে, মানে ওটা দিয়ে মানে ওয়েবের মাধ্যমে স্টোনটাকে, হাই ফ্রিকোয়েন্সি ওয়েবের মাধ্যমে স্টোনটাকে ভেঙে গুঁড়ো করে কিন্তু এটাকে শরীর থেকে পাস করে দেওয়া হয়। আচ্ছা। সেটা কিন্তু আমাদের ত্রিপুরাতেও মানে সেটা ট্রিটমেন্ট আছে, ESWL বলে, ILS-এ হচ্ছে সেটা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলুন। তো ওই লেভেলে আমরা যাব কেননা ওটাকে ওই 2 mm একটা স্টোন শুরুতেই 10 mm তো হবে না, একদম না। ওটা 1 mm হবে, তারপরে 2 mm হবে, তারপরে গিয়ে 8 mm হবে, তারপরে গিয়ে 20 mm হবে। তো আপনি এটাকে নিয়ে পড়ে থাকলে তো আপনার ট্রিটমেন্টটাও আপনাকে সেই কঠিনভাবে যেতে হবে। অল্প অবস্থায় যদি ধরা পড়ে যায়, সিম্পলি মেডিসিনের মাধ্যমে কিন্তু ওটাকে বার করা হয়। তবে হ্যাঁ, ওই মেডিসিনও খাওয়ার সঙ্গে সঙ্গে একটু এক্সারসাইজও যদি করা হয়, তাহলে কিন্তু স্টোনটা গ্রেভিটির মাধ্যমে কিন্তু নিচের দিকে বেরিয়ে যায়। কারণ একটু ভারী জিনিস থাকে, ওটা ইউরিনের মাধ্যমে বেরোনোর জন্য সবসময় চেষ্টা করে। আরেকটা বিষয়, কিছু কিছু কিডনি পেশেন্ট আছে যাদের ডক্টর আপনারা বলে থাকেন কোন পর্যায়ে যে জল কম খাওয়ার জন্য, একটু মেপে খাওয়ার জন্য, লবণ কম খাওয়ার জন্য। লবণ কম খাওয়া তো এমনিই নর্মাল মানুষের ক্ষেত্রে দরকার, মানে সল্ট ইনটেক বেশি করা উচিত নয়। সল্ট ইনটেক করলে আপনার যে স্টোন হওয়ার যেরকম প্রবণতা থাকে, প্রেশারটাও বাড়ার প্রবণতা থাকে, কারণ সোডিয়াম প্রেশারটা বাড়ায়। জল কম খাওয়ার জন্য তখনই বলা হয় যখন আমাদের কিডনিটার যে শরীর থেকে জলটাকে এক্সক্রিট করার যে পাওয়ারটা আছে সেটা যখন ডাউন হয়ে যায়। দ্যাট মিন্স কোনো একটা পেশেন্টের যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে, তখন কিন্তু ওর মানে নর্মাল যে ওয়াটার ব্যালেন্সটা আমাদের শরীরে রাখা হয়, যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে ব্যালেন্স রাখা হয়। আপনি মনে করুন আজকে 2 লিটার জল খেলেন আর আপনি 1 লিটার ইউরিন তৈরি করলেন। তো 1 লিটার ইউরিন তৈরি হয়ে গেল, আপনার শরীরের যে জলটা আছে সেটা থেকে গেল, আপনার পা ফোলা নেই, শ্বাসকষ্ট নেই, কোনো প্রবলেম হচ্ছে না, ওই জলটা আপনার ব্যালেন্স করে দিয়েছে। কিন্তু আপনি 2 লিটারের জায়গায় কোনো দিন যদি 4 লিটার খান, তাহলে কি আপনার কি শরীরটা কি খারাপ করে না? তো কে করে সেটা, ব্যালেন্সটা কে করে? কিডনি কিন্তু একটু এক্সট্রা ইউরিন তৈরি করে সেই জলটা বের করে দিচ্ছে। ঠিক আছে। এবার যদি কিডনিটা দুর্বল থাকে এবং যাদের পা একটু একটু ফুলছে, ওদের ক্ষেত্রে যদি আপনি জলটা বেশি করে দিতে বলেন, তাহলে কিন্তু কিডনির যে পাওয়ার আছে যে জলটা বের করবে সেটা বার করতে পারবে না, তখন আপনার আরও বেশি পা ফুলবে। সেই পা ফোলাটা অ্যাঙ্কেল থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিতে চলে আসবে, নি থেকে শুরু করে এটা আবার তখন সারা শরীরটায় ইনভলভমেন্ট হয়ে যাবে। যদি আপনার শরীরে এক্সট্রা জল জমা হয়, তাহলে ওজনটা বাড়বে। ধীরে ধীরে কী হবে, যখন আমরা শ্বাস নেব সেটা খুব লেবার্ড ব্রিদিং হয়ে যাবে। তো লেবার্ড ব্রিদিং যদি হয়, তাহলে আপনার শ্বাসকষ্ট হবে, ইজি ফ্যাটিগেবিলিটি চলে আসবে। তো যখন আমরা দেখি যে কোনো পেশেন্টের ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে বাড়ছে এবং কোনো পেশেন্টের একটু পা ফোলার হিস্ট্রি আছে, যে আমার 2 মাস আগে পা ফুলেছিল, সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আমরা একটু লিমিট করে দেওয়া হয়, পরিমাপ করা হয়। যেরকম আপনার যদি 500 ইউরিন হয় রোজ, আপনি 1 লিটারের বেশি জল খেলে আপনার কিন্তু পাটা ফুলে যাবে। আপনার যদি কিডনি নর্মাল থাকে, তাহলে একটু বেশি জল খেলে ওটা ব্যালেন্স করে নিচ্ছে। কিন্তু যখন দেখা যাচ্ছে GFR গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, দ্যাট ইজ দ্য প্যারামিটার হাউ উই ক্যান মেজার দ্য পাওয়ার অফ দ্য কিডনি, সেটা যদি কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি 60-এর নিচে, 50-এর নিচে, 40-এর নিচে চলে আসে, তখন কিন্তু জল ইনটেকের পরিমাণ কিন্তু অ্যাডভাইস করা হয় আপনি মেজারমেন্ট করে খাবেন। আর যেসব পেশেন্টের কিডনি টোটালি খারাপ হয়ে গেছে, GFR less than 15, ডায়ালাইসিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে তো 500 থেকে বেশি জল খেলেই শ্বাসকষ্ট হয়ে যাবে। কারণ শ্বাসকষ্ট মানে নিতে পারবে না। আপনি জল খেয়ে যাচ্ছেন, কোনো ইউরিন পাস করছেন না, সেই জলটা তো শরীরে থেকে যাবে, তার সঙ্গে সেল থেকে মেটাবলিক ওয়াটারটাও তৈরি হচ্ছে। তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা জলটা লিমিটেড করে থাকি,
সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা, ক্লিনিক্যাল জাজমেন্টের মাধ্যমে সেটা কিন্তু বিচার বিবেচনা করা হয়। আরেকটা জিনিস আমি বলবো যে কোনো পেশেন্টের যদি শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায়, যেরকম বাচ্চাদের একটা রোগ হচ্ছে যেটা বললাম নেফ্রোটিক সিনড্রোম, সেক্ষেত্রে প্রোটিন যখন বেরিয়ে যায় তখন আমরা ব্লাড ভেসেলসের মধ্যে যে জলটা থাকে, জলের ভাগটা থাকে, সেটাকে কিন্তু ধরে রাখা যায় না, সেটা সেল ইন্টারস্টিশিয়াল এবং ইন্টারসেলুলার স্পেসের মধ্যে চলে যাচ্ছে, মানে ভেসেল থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ভেসেল থেকে যখন বেরিয়ে যায়, ভেসেল মানে ধমনী শিরা থেকে বেরিয়ে যাচ্ছে, বেড়ে সব টিস্যুতে চলে যাবে, তখন পা ফুলবে, চোখ ফুলবে, হাত ফুলে যাবে, সব ফুলে যাবে। সেই ক্ষেত্রে বলা হয় যে তখন জলের পরিমাণটা একটু কম করে, কারণ আরও জল বেশি খাবে, আরও সেটা ফুলে যাবে, আরো বেশি। সেটা অন্য স্পেসে, থার্ড স্পেসে চলে যাবে, তখন আরও ফুলবে। সেক্ষেত্রে জল একটু কম খাওয়া হয় এবং আস্তে আস্তে করে ডায়াবেটিকের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে শরীর থেকে জলটা বের করে ব্যালেন্সের মধ্যে আনা হয়। যে মনে করুন একটা বাচ্চা 10 কেজি ওজন আছে, সে এবার এই প্রোটিনটা বেরিয়ে যাওয়ার কারণে ওর ওজনটা হয়ে গেল 17 কেজি, তো 7 কেজি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গেইন করে নিল। সেই গেইনটা খুব কিন্তু বেশি হয়েছে, আমাদের কিন্তু ওর 10 কেজির মধ্যে ওকে ফিরিয়ে আনতে লাগবে। আর যদি ওকে জল রেস্ট্রিকশন না করা হয়, সল্ট রেস্ট্রিকশন না করা হয়, ও ধীরে ধীরে 20 কেজি 30 কেজিতে পৌঁছে যাবে, মানে ওকে দেখা যাবে না, পুরো ফুলে যাবে একদম। তো সেসব ক্ষেত্রেও জলটা আমরা বারণ করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো এখন, যে কিডনির কোন পর্যায়ে গিয়ে ডায়ালিসিসের প্রয়োজন হয়? এই যে আমি এখন বললাম দু প্রকারের, যদি ব্রডলি আমি চিন্তা করি তাহলে 2 প্রকারের রোগ আছে। একটা হচ্ছে একিউট কিডনি ডিজিজ বা একিউট কিডনি ইনজুরি, আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ইনজুরি। মানে একিউট কথাটা, শব্দটা নিজেই সেলফ এক্সপ্লেনেটরি, মানে সাডেনলি যাদের কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে, মানে হঠাৎ একটা গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেল, মানে কিডনিটা কাজ করতে করতে ওটা স্টপ হয়ে গেল। তো এবার আমাদের শরীরে কিডনিটা যে কাজ করতো সে কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে জিনিসগুলো হবে কি, শরীর থেকে পটাশিয়াম এক্সক্রিট হবে না, সোডিয়ামটা ব্যালেন্স থাকবে না, ওয়াটার ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। ভিটামিন ডি এবং অ্যানিমিয়া হতে একটু টাইম লাগে একিউট প্রবলেমের মধ্যে, কিন্তু অ্যাসিড তো বেরোবে না শরীর থেকে। H+ আয়ন্স যেটাকে বলা হয়, যেটা আমাদের শরীরে তৈরি হয়, H+ আয়ন্সটা সেলের ভিতরে, সেটা বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে কিডনি। তো কিডনি থেকে যখন H+ আয়ন্সটা বেরোবে না, তখন আমাদের শরীরের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। নর্মালি আমাদের শরীরে যে সেলের ভিতরে থাকে সেই পিএইচ হচ্ছে 7.4 ± সামথিং, কিন্তু যখন পিএইচটা 7.4-এর নিচে নেমে যাবে, H+ আয়ন্সটা বডিতে জমা হয়ে যাবে, তখন কিন্তু পেশেন্টের কিন্তু বিভিন্ন রকমের মেটাবলিক এনকেফালোপ্যাথি হয়ে যাবে, এটা ব্রেনের মধ্যে এফেক্ট করবে, সেটাকে বলা হয় একিউট কিডনি ইনজুরি। সেই ক্ষেত্রে পেশেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিন্তু কিছু কিছু সময় মানে ডায়ালাইসিসটা শুরু করতে লাগে। যেই আবার কিডনিটা কাজ করা শুরু করেছে তখন আবার ডায়ালাইসিসটা বন্ধ করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ইনজুরি, মানে 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 কোনো একটা পেশেন্টের আগে কিডনিতে ইনজুরি হয়েছিল, কোনো একটা নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, বা কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের প্রবলেম হয়েছে, বা ডায়াবেটিস, হাইপারটেনশন থেকে কিডনিটা ধীরে 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 খারাপ হচ্ছে। তো ক্রনিক কিডনি ডিজিজটা যেটা আছে সেটা কিন্তু একদিনে হবে না, শুরু হবে স্টেজ 1 থেকে, তারপরে 2, 3, 4, 5, ঠিক আছে। তো 1 থেকে 5 পর্যন্ত যাবে। সেটা মেবি কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি খুব কশাস থাকে, ও যদি ডায়েট মেনটেন করে, ফুড ইনটেক ফলো করে, কিছু প্রোটেক্টিভ মেডিসিনস আছে সেগুলো যদি ফলো করে, উনি যদি লাইফস্টাইলটাকে ঠিক করে নেন, কোনো এডিকশান না করেন, প্রপার প্রোটিন ইনটেক করেন, তাহলে কিন্তু ও স্টেজ 1 থেকে 2 থেকে 3-তে যে যাওয়ার যে ধাপটা, সেটা কিন্তু ডিউরেশন অনেক বেড়ে যাবে। বুঝতে পারলেন তো? যে কিছু মানবে না তার 1 থেকে 2-তে যেতে 1 বছর লাগবে ধরেন, আর যে খুব মানবে তার 1 থেকে 2 থেকে যেতে 5 বছর। আচ্ছা, এবার 2 থেকে 3 স্টেজে যদি যেতে 5 বছর লাগবে। সেরকম করে এই রোগটা আপনি ধরেন প্রথম পর্যায়ে যখন শুরু হলো এবং লাস্ট পর্যায়ে যাওয়ার যে ডিউরেশনটা আছে সেটাকে আপনি ল্যাংদেনিং করা যায়, পুরোপুরি স্টপ করা যাবে না, এটাকে ল্যাংদেনিং করা যায়। একটা মানুষের নর্মাল যেটা হচ্ছে লাইফ স্প্যান 65+, 65 হচ্ছে ইন্ডিয়ান মানুষের গড় আয়ু। তো আপনার যদি 50 ইয়ার্স হবে এজে যদি আপনার রোগটা ধরা পড়ে, আপনি যদি খুব কন্ট্রোলে থাকেন, আপনি 65, 70, তখন কোনো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে না। আমি আসছি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি কী হয়, সেটা হচ্ছে লাস্ট স্টেজে যেটা দেওয়া হয়, মানে ফাংশনটা কমতে 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 যখন স্টেজ 5-এ আসে তখন জিএফআর মেজারমেন্ট করা হয়। ঠিক আছে, জিএফআর যদি লেস দেন 15 চলে আসে, তখন শরীর থেকে অ্যাসিডও বেরোবে না,
পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক হবে না, ওয়াটারও ব্যালেন্স ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করতে লাগবে। মানে মনে করুন আপনি আজকে এখানে কাজ করছেন, আপনি নেই, আরেকজনকে এনে কাজ করাতে লাগবে। তাহলে কিডনিটা যখন খারাপ হয়ে যাচ্ছে, কিডনি দিয়ে আমাদের শরীরে নর্মাল ফাংশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয়। কিডনির রিপ্লেসমেন্ট থেরাপি, কিডনির আরেক নাম রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে সবচেয়ে বেস্ট। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে একটা কিডনি আপনার খারাপ হয়েছে, দুটো কিডনি আপনার খারাপ হয়েছে, তার জায়গায় এমন একটা কিছু করতে হবে যাতে আমার কিডনির কাজটা সেরে যায়। ন্যাচারাল যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কিডনি আপনার শরীরে লাগিয়ে দেওয়া, আচ্ছা, যেটাকে বলা হয় প্রতিস্থাপন। আরেকজন একটা সুস্থ মানুষ একটা কিডনি আপনাকে দিয়ে দিল, এটা শরীরের মধ্যে ভেন এবং আর্টারি এবং ইউরেটার কানেকশন করে দেওয়া হলো, আপনি সুস্থ থাকবেন একদম নর্মাল। আচ্ছা, কিছু মেডিসিন থাকবে ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন, সেটা নিয়ে। আর যাদের এই ট্রান্সপ্লান্টটা করা সম্ভব নয়, কারণ সব জায়গাতে এটা সম্ভব নয়, ট্রান্সপ্লান্ট ইজ এ টিম ওয়ার্ক, একজনের হাতে ওটা করা যায় না। বড় বড় সেট আপে কিন্তু খুবই ইজিলি হয়ে যায় ব্যাপারটা। ত্রিপুরাতে যেটা আমাদের এখানে আমরা আইএলএস হসপিটালে দিচ্ছি সেটা হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস হচ্ছে কি, একটা মেশিনের মাধ্যমে একটা পেশেন্টের শরীরে যখন এতদিন ধরে টক্সিনটা জমে যাচ্ছে, আস্তে আস্তে কিডনি ফাংশনটা ডাউন হয়েছে, জিএফআর লেস দেন 15 হলো, ধরে নিন 0 লেভেলে চলে এসছে, এই যে মানুষ যে বলে যে টোটাল কিডনিটা শেষ হয়ে গেছে, আপনার কিডনি বিকল হয়ে গেছে, তো তখন হিমোডায়ালাইসিস বলে একটা খুব সহজ উপায় দেওয়া হয়। একটা গলায় লাইন করতে লাগে বা বুকে একটা লাইন করতে লাগে, সেই লাইনটা থেকে আমরা টিউবিং সেট আছে, টিউবিং সেটের মাধ্যমে যদি আমরা একটা ডায়ালাইজারের থ্রুতে আমরা ডায়ালাইসিস করে মেশিনের মাধ্যমে সেই রক্তটাকে পরিষ্কার করে, উদ্দেশ্য হচ্ছে রক্তের ভিতরে কোনো টক্সিনগুলো যে জমা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে নেওয়া, ধুয়ে নেওয়া। আচ্ছা, সেটা ডায়ালাইজারের মাধ্যমে পরিষ্কার করে আবার পেশেন্টের বডিতে পাঠানো হয়, ট্রান্সফার করে দেওয়া হয়। এবার যে পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকে, যে পেশেন্টের পটাশিয়াম বেশি থাকে বা কম থাকে, সেই স্পেসিফিক অনুযায়ী আমরা হিমোডায়ালাইসিস করা হয়। আরেকটা ডায়ালাইসিসের প্রসিডিওর আছে, সেটা অহরহ হয় না, সেটা বাড়িতে বসে করানো যায়, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস কীভাবে করা হয়, সেটা হচ্ছে আমাদের পেটের ভিতরে একটা টিউব বসিয়ে দেওয়া হয়, সেই টিউবের মাধ্যমে এক ধরনের ফ্লুইড আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড, সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে পৌঁছে দেওয়া হয়। 4 ঘন্টা পরে সেই জলটা বের করে নেওয়া হয়। ওই জলটা গিয়ে পেরিটোনিয়াল মেমব্রেনের থ্রুতে অ্যাজ এ সেমিপারভিয়াল মেমব্রেন কাজ করে, ওটা শরীর থেকে টক্সিনগুলোকে নামিয়ে নেয়। ওই টক্সিনগুলোকে যখন নামায় তখন ওয়াটারও কিছু নামিয়ে নেয়। তাহলে আমাদের কাজটা কি, কিডনির কাজ হচ্ছে টক্সিন বের করা আর ওয়াটার ম্যানেজ করা। তো সেই ফ্লুইডটাও সেইটাই করছে, কিছু টক্সিন বের করে দিল আর ওয়াটার বের করে দিল, তাহলে শরীরের ভারসাম্যটা বজায় রাখে। তাহলে কিডনি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলতে আমরা 3টে জিনিস, সবচেয়ে বেস্ট হচ্ছে একটা কিডনি লাগিয়ে দেওয়া, তারপরে হসপিটাল যে ম্যানেজমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস, সেটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরিও দেওয়া হয়। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে পেটের ডায়ালাইসিস, যেটা লাইনটা শুধু হসপিটালে করা হয়, বাকি সমস্ত কিছু বাড়িতে বসে করা যাবে। পেশেন্ট রান্নাও করতে পারবে, চপও করতে পারবে, টিভিও দেখতে পারবে, শুধু একটা সময় শুধু পেটে জলটা ঢুকবে, 4 ঘন্টা পরে বের করবে। এরকম করে 3টে-4টে সাইকেল চলবে সারাদিন 12 ঘন্টায়, আর রাতে 12 ঘন্টা উনি আরাম করবেন। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ভেতরে অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস একটা আছে, পেটের মধ্যে লাইনটা থাকবে, তার সঙ্গে জুড়িয়ে দিলে মেশিনটা, ফ্লুইড অটোমেটিক ঢুকবে, 4 ঘন্টা পরে আবার বের করে নেবে, ফ্লুইড অটোমেটিক ঢুকবে, 4 ঘন্টা পরে আবার বের করে নেবে। পেশেন্ট শুয়ে আছে, কন্টিনিউয়াসলি ওটা চলবে এবং পরের দিন পুরো ফ্রি, সারাদিন ও কাজকর্ম করবে। সেগুলো ডেভেলপ কান্ট্রিতে সম্ভব, একটু কস্টলি বলে এটা, কিন্তু আস্তে ধীরে ত্রিপুরাতে এটা আসতে বাধ্য। কতদিন পর পর এটা করতে হয়? পেরিটোনিয়াল ডায়ালাইসিস তো ডেইলি করতে লাগে, আর হিমোডায়ালাইসিসটা ধরেন আপনার 2 দিন 1 দিন পর পর করতে লাগে, 4 ঘন্টা সেশন। আচ্ছা, আমাদের এই আলাপচারিতা তো দীর্ঘ হবে ভাবছি, কিন্তু আমাদের সময়সীমা একেবারে ছোট। তো তারপরেও লাস্টে আমি যেটা বলতে চাইবো যে এই যে কিডনি প্রতিস্থাপন বিষয়টা, যার থেকে কিডনি নেওয়া হবে, যে ডোনার বা যে রিসিভার, তার মধ্যে কি সিমিলারিটি বা কি ধরনের ব্লাড গ্রুপ সেম হতে হবে। মানে এরকম ও পজিটিভ, যদি মনে করুন যে মেনলি যার কিডনি খারাপ হয়ে গেছে ও পজিটিভ, তো ও পজিটিভ থেকে নিতে পারবে, অন্য কারোর থেকে নিতে পারবে না। আচ্ছা, ব্লাড গ্রুপটা মানে মনে করুন সিম্পলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমারই ও পজিটিভ ব্লাড গ্রুপ, তাহলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে আমার ও পজিটিভ ডোনারই
লাগবে। লাগবে। ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ হতে হবে, ও পজিটিভ আর ও নেগেটিভ, মানে ও হতে হবে। আচ্ছা আর যাদের এ, ওরা এ এবং ও থেকে নিতে পারবে। যাদের বি, ওরা বি আর ও থেকে নিতে পারবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু ম্যাচিংয়ের মাধ্যমে করা হয়। এবং যারা ডোনেট করবে, সবচেয়ে বেশি পরীক্ষা কিন্তু ডোনারেরই করা হয়। আচ্ছা ও দিলে ওর কোনো ভবিষ্যতে প্রবলেম হবে কি না, এবং ওর নর্মাল যে লাইফ স্প্যানটা আছে সেটা কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে কি না, এই সব কিছু কিন্তু আগে বিচার বিবেচনা করা হয়। তারপরেই ডিসিশন নেওয়া হয় যে হ্যাঁ, ইয়েস, দ্যাট ডোনার ক্যান গিভ দ্য কিডনিস, অ্যান্ড আগেই কিন্তু ডিসাইড করে নেওয়া হয় কোন কিডনিটা নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন রকমের উন্নত মানের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এক্ষেত্রে দুজনেই কি সুস্থ থাকেন? ডোনার তো সুস্থ থাকেনই, কারণ অগ্রিম পরীক্ষা করে নেওয়া হচ্ছে। আর যদি খুব সমস্যা না হয়, দেখুন ট্রান্সপ্লান্ট করাতে গেলে রিস্ক তো আছেই, বড় প্রসিডিওর। 5% ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম সৃষ্টি হয়, আর 95% ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ইমিডিয়েটলি আফটার ট্রান্সপ্লান্টেশন উইদিন 10 ডেজের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো এবং ওই ট্রান্সপ্লান্টের লাইফ স্প্যানও আছে একটা ব্যাপার। যদি কোনো ছেলেকে ওর মা যদি দেয় তাহলে বেস্ট, এটা হচ্ছে বেস্ট। ভাই যদি দেয় ওটা হচ্ছে বেস্ট। রক্তের সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক হলে টিস্যুটা বেশি ভালো ম্যাচ করে। আচ্ছা অল এভরিথিং ইজ অ্যাবাউট ইমিউনোলজি অ্যান্ড রিজেকশন। ঠিক আছে, কারণ যত ম্যাচ করবে, এই ছেলে যত ম্যাচ করবে ততই আপনার কিডনিটা ভালোভাবে পেশেন্টের বডিতে বসে যাবে। তো কিডনি ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দ্য ক্রনিক কিডনি ডিজিজ যার স্টেজ 5-এ চলে গেছে। ডায়ালাইসিস লাগার আগেও কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি যে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে, এবং ডায়ালাইসিস লাগার আগেও কিডনি ট্রান্সপ্লান্ট করে নেয় অনেকে, সেটাকে বলা হয় প্রিএমটিভ ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিস করবো না আমরা, তার আগেই কিডনি ট্রান্সপ্লান্ট করে নেব, কারণ জানা আছে যে আজকে 5 আছে ক্রিয়েটিনিন, 6 আছে, কালকে হবে, কালকে 7 হবে, ডায়ালাইসিস রিকোয়ারমেন্ট হবে, কিন্তু তার আগেই করে নেওয়া হয়। এরকম বড় বড় সেন্টারগুলোতে এবং মেট্রো স্টেশনে কিন্তু এগুলো অলরেডি কনসেপ্ট আছে। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আসলেন, আমাদের সময় দিলেন এবং অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম কিডনি প্রতিস্থাপন এবং কিডনি সম্বন্ধীয় বিভিন্ন জটিল বিষয় নিয়ে। আপনারা হয়তো এতক্ষণে আমাদের এই আলাপচারিতায় অনেক কিছু অজানা তথ্য জানতে পারলেন, এবং এই তথ্য দিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং স্যার যেটা বলল, বছরে অন্ততপক্ষে একটা মেডিকেল টেস্ট করা অত্যন্ত প্রয়োজন, যেটা আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে এবং সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। সকলে ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠান আসা পর্যন্ত এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।